কি ব্যাপার, আজ নিজে থেকেই কল করলে? দেখো, আজ আর ঝগড়া করার মুড নেই। একটা কেস নিয়ে খুব ঝামেলায় আছি। আমি তোমাকে পরে কল দেই। অনামিকা নিরুত্তর। ওর যে কিছু বলার আছে সেটাই ভুলে যায়। সোহান পুনরায় বলল, আচ্ছা, তাহলে রাখি, পরে সময় করে ঝগড়া করব। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। কি হলো, কোথায় গেলে? কলটা কেটে দেয় অনামিকা। আনমনে বলে ওঠে, এসব কি হচ্ছে আমার সাথে? আমার তো তাকে ধন্যবাদ বলা উচিত ছিল, কিন্তু এমন কেন লাগছে আমার? কেন আমি তার কণ্ঠে জড়িয়ে যাচ্ছি? তবে কি? আচমকা কেঁদে উঠে অনামিকা। না, এ হতেই পারে না। আমার কখনোই কাউকে ভালো লাগতে পারে না। আমি দূষিত। এই দূষিত জীবনে কোনো পুরুষকে জড়াতে পারি না। আমি তাকে ঠকাতে পারি না। আমি কখনোই পারি না অন্যের জীবনে নিজেকে জড়াতে। এটা পাপ, ভয়ঙ্কর পাপ। আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে অনামিকা। ভেতরটা তার ফেটে যাচ্ছে। নিজের দিকে তাকিয়ে সে ঘৃণাভরা দৃষ্টি ফেলল। কি করুন তার দেহখানি, অপবিত্র এটি। এই দেহ নিয়ে কি করে সে বেঁচে থাকবে প্রতিনিয়ত? যে এই দেহ দূষিত করেছে তাকে তো শাস্তি দিল, তাও কেন খুশি হতে পারেনি? কেন বারবার অনুশোচনা এবং কষ্টরা ঘিরে ধরে? তাকে কি কেউ খুশি দেখতে চায় না? কেন বিষাক্ত স্মৃতিগুলো বারবার মানুষপটে আবৃত হতে থাকে? নিরুত্তর প্রকৃতি, তারাও যেন মুখ ফিরিয়ে নিয়েছে অনামিকার থেকে। চোখ জোড়া ফুলে গিয়েছে অনেকটা, ঠোঁট উল্টে কাঁদছে অনামিকা। সাক্ষ্য দিতে রইল শুধু প্রকৃতি। মুহূর্তেই তাচ্ছিল্যর হাসি দেয় অনামিকা প্রকৃতিকে উদ্দেশ্য করে। তোমাদের কি ক্ষমতা আছে বলো? তোমরা কি কখনো কাউকে সাহায্য করতে পেরেছো? নাকি পেরেছো সমবেদনা জানাতে? তোমরা কি বাঁচাতে পেরেছো একটি মেয়ের নারীত্ব রক্ষা করতে? নাকি পেরেছো তাকে শুদ্ধ করতে? প্রকৃতি বরাবরই নির্বাক, তার কোনো হেলদোল নেই। তবে আমি কেন ভাববো? আমিও মুছে নিলাম চোখের পানি। তোমাদের কাছে কখনোই নিজের দুঃখ প্রকাশ করব না। চোখ মুছে নেই অনামিকা। আকাশের নীল অবয়বে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, যেন ঝেড়ে ফেললো সকল দুঃখ কষ্ট। শান্ত ভঙ্গিতে অনামিকা খাটে গা এলিয়ে বসে আছে। অসাবধানতাবশত মোবাইলটা পড়ে যায় ফ্লোরে, ভেঙে যায় টাচ স্ক্রিন। অনেক চেষ্টা করেও তা ঠিক হলো না। এই মুহূর্তে বাইরে যেতে ইচ্ছে করছিল না কিছুতেই, তাই মোবাইল রেখেই ঘুমিয়ে পড়ে। হাজারো ক্লান্তি নিয়ে চোখ বুঝে ঘুমের ঘরে অদ্ভুত এক স্বপ্ন দেখে হাঁফিয়ে ওঠে। দেখতে পেল ফাঁসিতে ঝুলছে সে। সোহা নিজেই জল্লাদ রূপে দাঁড়িয়ে। এমন স্বপ্ন দেখে আঁতকে উঠে অনামিকা। হাতড়ে পানির গ্লাস হাতে নেয়। খাওয়ার আগেই সেটা ফ্লোরে পড়ে যায়। বিকট শব্দ হয়। ইয়াশা মাত্রই রুমে এসেছে। অনামিকাকে ভয়ে কাঁপতে দেখে তাড়াতাড়ি গিয়ে ধরে, শান্ত করার চেষ্টা করে। কিছুতেই যেন শান্ত হবার নয়। তবুও নিজেকে একদম চাঙ্গা প্রমাণ করতে উঠে ওয়াশরুমে যায়। সন্ধ্যা হবে হবে এমন সময় অনামিকা মোবাইল হাতে নিয়ে দেখে সেটা ঠিক নেই। ভুলেই গিয়েছে মোবাইলের কথা। আজ পুরো দিনে একবারও বাড়িতে কথা বলেনি সে। হয়তো চিন্তা করছে নাসিমা। ফ্রেশ হয়ে বাইরে বের হয়। আচমকা ধাক্কা খায় কারোর সাথে। উপরে চোখ দিতেই দেখলো সোহান দাঁড়িয়ে আছে। গায়ে তার ব্লু শার্ট, হাত গুটানো, চুলগুলো স্পাইক করা। অনামিকার ধুকপুকানি বেড়ে যায়। এমন বেকায়দায় পড়ে অনেকটা বিচলিত হয়ে পড়ে। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয়। সোহান পেছন থেকে লাঠি বের করার মতো ভঙ্গি করে বলল, আমার গায়ে পড়ে যাওয়া, আমার সাথে ধাক্কা খাওয়া, এসব তোমার কাছে খুব কমন, তাই না? আমি বলতে চাইছি, তোমার খুব ভালো লাগে, তাই না? এসব কি? অনামিকা মুখে হাত দিয়ে নিজের কথাগুলো বন্ধ করার চেষ্টা করে। নিজেই নিজেকে মিনমিনি স্বরে বলে, শান্ত হয়ে যাও অনামিকা, একদম শান্ত থাকবি তুই। তোর ওনাকে ধন্যবাদ বলা উচিত। সোহান বলল, কি হলো? এমন অদ্ভুত আচরণ করার মানে কি? তুমি কি আবার আমাকে দেখে নার্ভাস ফিল করছো নাকি? আপনার শার্টটা খুব সুন্দর। সোহান থমথম খেয়ে যায়। হঠাৎ এমন কথা সে আশা করেনি। সব কিছু ছেড়ে এই মেয়ে শার্টের পেছনে পড়লো কেন? শার্টটাতে কোনো সমস্যা আছে নাকি? কোথাও ছিঁড়ে যায়নি তো? সোহান ঘুরে ফিরে নিজেকে দেখতে থাকে। কই, সব কিছুই তো ঠিকই আছে। তাহলে ও কি বলতে চাইছে? অনামিকা উসখুস করে বলল, ধন্যবাদ আপনাকে। হাসপাতালে ধাক্কা খাওয়ার জন্য নাকি এখনের জন্য? কোনটা? অনামিকার রাগে ফেটে পড়ে। এই ছেলে কি কখনোই সিরিয়াস হতে পারে না? তার সাথে ভালো ব্যবহার করবে কি? ব্যবহার শব্দটাই তার সাথে যায় না।
নিজেকে সামলে নিয়ে বলল, তো আমার চিকিৎসায় সাহায্য করার জন্য ধন্যবাদ। তার জন্য ভালোবাসি শব্দটা বেটার ছিল। ধন্যবাদ শব্দটা কেমন কটু শোনা যায়। ভেবেছি আপনার সাথে ঝগড়া করব না। আপনার তো ঝগড়া না করলে পানিও হজম হয় না দেখছি। সরি। আচ্ছা, তোমার ফোন বন্ধ কেন? অনেকবার ট্রাই করলাম, পাইনি, তাই আসতে বাধ্য হলাম। আসলেন কেন? আমি কি বলেছি এসে আমার মোবাইলটা ঠিক করে দিন? চিন্তা হচ্ছিল, তাই আসলাম। তখন কিছু বলতে চাইছিলে, আমি একটু বিজি ছিলাম, তাই শুনতে পারিনি। পরে অনেকবার কল করেও পাইনি। মোবাইল নষ্ট। কি করে হলো এসব? এখন কি আমি আবার মোবাইলটা পড়ে যাওয়ার ঘটনা রিপিট করব? সবসময় এত তেতে থাকো কেন? একটু সুন্দর করেও তো কথা বলতে পারো। অনামিকা ব্যঙ্গ করে বলল, তা কেমন করে বলবো শুনি? ভালোবেসে, সুন্দর করে। যত সব। কোথায় সেটা? জাহান্নামে যাবেন? চলো একসাথে যাই। অনামিকার চোয়াল শক্ত হয়ে আসে আর একটাও কথা না বাড়িয়ে চলে যায়। পেছন পেছন দৌড়ায় সোহানো, তবে একটু পরই থেমে যায়। পরিচিত কয়েকটা মুখ সামনে পড়ে যায়। মেয়েদের পেছনে এভাবে ছুটছে দেখলে মানিজ্যত আকাশে উঠবে, তাই নিজেকে দমিয়ে নেয়। মাহিয়ান মন মরা, ল্যাপটপ হাতে নিয়ে সে কখন থেকে বসে আছে। এমন সময় আবির্ভাব ঘটল তাইপানের। মাহিয়ানের থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। খেয়াল করলো না মাহিয়ান, সে বিভোর হয়ে কিছু ভাবতে ব্যস্ত। তাইপান গলা খাকারি দিতেই মাহিয়ান জেগে উঠে তার ধ্যান থেকে। হাসার চেষ্টা করে। আপনি এখানে? দরজা খোলা দেখে চুরি করতে আসলাম। যা ইচ্ছে নিতে পারেন। তাইপান এদিক ওদিক তাকিয়ে বলল, আমার নেওয়ার মতো তেমন কিছু নেই এখানে, যা আছে তা ফেল না। আপনার কি চাই বলুন। রক্ত। মজা করেন খুব বেশি। আর শুনুন, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আপনাকে কালকেও বিরক্ত করছিল কয়েকটা ছেলে। আপনি কি জানেন সিরিয়াল কিলার তাদের মেরে ফেলেছে? ও আচ্ছা। আপনার মতো কোনো ভাবগতি নেই। অবাক করার বিষয়, মনে হচ্ছে আপনি সবটা জানতেন, তবুও কিছু বলছেন না। এই বিষয়ে আমি কি বলতে পারি? এমন তো নয় যে আমি কিছু বললে ছেলেগুলো বেঁচে উঠবে। সবাই সবার পাপের শাস্তি পায়, তারাও পেয়েছে। আমি ভাবতে পারি না তাদের মেয়ে যাদের বেঁচে থাকার অধিকার নেই। মাহিয়ানের কপাল কুঁচকে আসে। আচমকা সে তাইপানের সম্মুখে এগিয়ে আসে। আপনি কে বলুন তো? আপনার এই চোখ, এই কণ্ঠস্বর আমার বড্ড চেনা। কে আপনি? আপনার পরিচয় কি? আমাকে যেতে হবে। মাহিয়ান হাত চেপে ধরে তাইপানের। মুহূর্তেই তার দেহ শীতল হয়ে যায়। মনে হলো এই স্পর্শ তার চেনা, নিঃশ্বাসের প্রগাঢ়তা তার বড্ড আপন। উফ, আমি না বলা পর্যন্ত যেতে পারবেন না। আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন, কেন ওই ছেলেগুলো শিকার হলো তার? আপনার সাথে অসভ্যতা করেছে, তারপরে তাদের লাশ পড়ে গেছে। আরও একটা প্রশ্ন, যেখানে 3জন ছেলের সাথে আমিও পেরে উঠতে হিমশিম খাবো, সেখানে আপনি একটা মেয়ে হয়ে তাদের এমন অবস্থা করলেন। আপনার বাহুতে এতটা শক্তি, আপনি সাধারণ কেউ নন। এতে আমার কোনো হাত থাকতে পারে না। সবকিছুতে যোগসূত্র খুঁজতে নেই, ভুল করছেন। আমি কি ঠিক করব, কি ভুল করব, সেটা আপনার থেকে শিখে করব না। মাহিয়ান আরও শক্ত করে চেপে ধরে তাইপানকে। তাইপানের হাতে দাগ বসে যায়। এতটাই শক্ত মাহিয়ানের হাতের বাঁধন যে মুহূর্তেই দাগ ফেলে দিয়েছে। তাইপান একবার নিজের হাতের দিকে তাকালো, পরপরই ঘৃণায় মুখ সিটকে অন্যদিকে ঘুরিয়ে নিল। মাহিয়ান অন্য হাতটাও চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠে তাইপান। আমার ব্যথা লাগছে, ছাড়ুন। ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, সত্যিটা বলুন। আমি সত্যিটা জানতে চাই, কেন আপনার আর ওর মধ্যে এতটা মিল? এই স্পর্শ, এই কণ্ঠস্বর, এই পারফিউমের গন্ধ, চোখ দুটো, সব কি করে এতটা মিল হতে পারে? আমি জানি না। জানো তুমি, কারণ তুমিই সেই সিরিয়াল কিলার, তুমিই সেই অরুণিমা, তুমি আমার কাছাকাছি থেকে সব খবরাখবর জানতে চাও, তাই না? আমার তোমাকে কাল থেকেই সন্দেহ হয়েছিল। আমি ইচ্ছে করেই দরজা খোলা রেখেছি, যেন তুমি আমাকে কাজ করতে দেখে জানার জন্য এগিয়ে আসো। আরও জোরে চেপে ধরে মাহিয়ান। শব্দ করে ওঠে তাইপান। দু হাতের আঘাতে তার ভীষণ কষ্ট হচ্ছে। এক পর্যায়ে মুখ বিকৃত করে মাহিয়ানের দিকে তাকায়। পুনরায় তাকায় নিজের হাতের দিকে। ঢোক গিলে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে দূরে ছুঁড়ে মারে মাহিয়ানকে। টেবিলের কার্নিশে লেগে মাথায় কিছুটা জখম হয়। অনামিকা মাহিয়ানের গলা চেপে ধরে। আপনারা পুরুষেরা কি শুধু জোর দেখাতেই পারেন? নিজের পুরুষত্ব দেখাতে গিয়ে জখম করেন নারীদের। তার একাংশ কি নিজেরা অনুভব করেছেন কখনো?
পুরুষ আপনি, পুরুষ বলেই জোর দেখান। কয়টা নারী আছে যারা নিজের জোর দেখায়, কোনো পুরুষের গায়ে হাত তোলে? সৃষ্টিকর্তা নারীদের শক্তিতে হয়তো দুর্বল করেছেন, তাই বলে আপনারা সেই সুযোগের সদ্ব্যবহার করবেন? জোর বেশি হলেই কষ্ট দিতে হবে নারীকে, একটুও কি হৃদয়ে বাঁধে না? নারী কি কখনো এমন স্পর্ধা দেখিয়েছে? অথচ আপনারা পুরুষ, সরি পশু, আপনারা হলেন পশু। তারা নিজের পশুত্বের পরিচয় দিতে গিয়ে আমাদের মতো নারীদের কষ্ট দেন। আপনাদের জানা নেই আমরাও পারি। আমরা জোর দেখাতে শুরু করলে আর শেষ হতে দিই না। আমাদের অগ্নিরূপ আমরা দেখাই না। ক্ষমতার অপব্যবহার কখনোই করি না। আপনি বলবেন না আমি সেই হত্যাকারী? একদম ঠিক, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। হ্যাঁ, আমি অরুণিকা, জেগে উঠছি যখন সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। একটাও অশুভ নোংরা মস্তিষ্ক থাকবে না এই মাটিতে। সব ধ্বংস করে দেব, তছনছ করে দেব সমস্ত আবর্জনাকে, সমস্ত কালো রঙে উপড়ে ফেলবো। আমি ফিরে এসেছি কেবল পুরুষরূপী পশুদের শেষ করতে। আমার এই অগ্নিরূপটা দেখে নিন, কতটা ভয়ঙ্কর হতে পারি আমি। তাইপান, অন্তর্দেশীয় তাইপান আমি। জানেন তো তাইপান ঠিক কেমন হয়? জানেন তো সে কতটা শান্ত আর ভয়ঙ্কর? আমিও শান্ত, অনেক শান্ত, অথচ শান্ত থাকতে দিল না কেউ। তারা বাধ্য করলো বিয়ে বিষাক্ত করতে, তারা বাধ্য করলো ফনা তুলতে। আমি শান্ত নই, আমি ভয়ঙ্করী, ততটা ভয়ঙ্কর যতটা ভয়ঙ্কর হলে ঝড় তুলতে পারবে। সব শেষ করে দেব, এক একটা ছোবল দেব পাপীদের। তাইপানের বিষাক্ত ছোবল থেকে বাঁচতে পারবে না একটাও বিষাক্ত মুখ। মেরে দেব আমি, সবাইকে মেরে দেব। অরুণিকা মাহিয়ানের গলা চেপে ধরে। অরুণিকা ছেড়ে দেয় মাহিয়ানকে। কয়েক সেকেন্ডের মাঝেই প্রস্থান করে। মাহিয়ান যেন হাফ ছেড়ে বাঁচল। গলায় দাগ বসে গেছে, আর একটু হলেই প্রাণটা বেরিয়ে যেত। একটা মেয়েলি শক্তির কাছে কেমন দিশেহারা হয়ে পড়েছিল সে। অবিশ্বাস্য মনে হলো তার কাছে। পুরোটাই কেমন স্বপ্ন মনে হলো। কোনো রকমে গলায় হাত চেপে ধরে টেবিলের কাছে যায়। ঢকঢক করে গ্লাস ভর্তি পানিটা সাবার করে কিছুটা ক্ষান্ত হয়। মনে হলো সাক্ষাৎ জমের দুয়ার থেকে ফিরে এসেছে। কোনো রকমে মোবাইলটা হাতে নেয়। সে আগে থেকেই আন্দাজ করেছে, তাই মোবাইলে রেকর্ডিংটা চালু করে রেখেছিল। এতক্ষণ যা কিছু হয়েছে সবটাই মোবাইলে রেকর্ড হয়েছে। মাঝরাতে জোর করে অনামিকাকে ছাদে নিয়ে যায় ইয়াশা। ছাদের দরজা খোলার আগে বলল, তুমি একটু ছাদে গিয়ে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বলতে না বলতেই ইয়াশা দৌড়ে চলে যায়। দীর্ঘ হাই তুলে অনামিকা ছাদের দিকে অগ্রসর হয়। ছাদে পা রাখতেই অনামিকার কপাল কুঁচকে আসে। চোখ কষলে বিষয়টা বোঝার চেষ্টা করে। চারিদিকে এত আলো কিভাবে আসলো? এত সুন্দর সাজসজ্জা, চারিদিক কেমন মোহনীয়। কিছুটা এগিয়ে গিয়ে দেখলো চারিদিকে ফুল দিয়ে সাজানো। এত এত রজনীগন্ধা ফুল দেখে অনামিকার খুশির সীমা রইল না। ছুঁয়ে দেখছিল সব। সাদা আস্তরণে মোমবাতিগুলো বাহারি রং ছড়াচ্ছে যেন। চারিদিকে মুগ্ধতা। এত এত রজনীগন্ধা ছাদে ছড়ানো দেখে অনামিকা খুশিতে লাফিয়ে ওঠে। চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে চায়। এতদিন পর যেন একটু সুখের মুখ দেখল। ফুলের বৃষ্টি তার সমস্ত দেহ ছুঁয়ে যাচ্ছিল। অনেকটা সময় পার হয়ে যেতেই অনামিকা চোখ খুলল। শান্তির নিঃশ্বাস নিয়ে মাথা নিচু করতেই তার চক্ষু চড়ক গাছ। বিস্ময়ে হতবাক হয়ে যায়। তার বুঝতে বাকি রইল না এত সব আয়োজন কেন করা। একরাশ মুগ্ধতা যেমন ভিড় করেছে, মনে তেমনই বিস্ময়ে অভিভূত। কি করতে চাইছে এই সোহান? সে কি সত্যি এত সব আয়োজন করেছে অনামিকার জন্য? চারিদিকে এত আয়োজন তা কেবল ভালোবাসা বা ভালো লাগা নামক শব্দগুলোর জন্য নয়। এগুলো আবেগ, খুশি থাকার মূল মন্ত্র। যাকে ভালোবাসি তাকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যাকে খুব করে অনুভব করি তাকে জানিয়ে দেওয়ার জন্য। বারবার হেরে গিয়েও আমি এসেছি তোমার দুয়ারে, তোমাকে নতুন করে পাবো বলে। বলবো না আমাকে ভালোবাসো তুমি? জানতে চাই আমার পাশে থাকবে কি সব সময়? আমার সমস্ত বিপদ আপদে, সুখ দুঃখে আমার পাশে থাকবে কি? শুধু ভালোবাসা নয়, আমার দ্বিতীয় সত্তা হয়ে থাকবে আমার পাশে। কথা দিলাম, আগলে রাখবো। মরীচিকার এ যুগে আমি ছেড়ে দেওয়ার কথা কল্পনাও করব না। আমি নিজের অজান্তেই যাকে ভালোবেসেছি তাকে ধোঁকা দেব না কখনোই। প্রেম নিবেদন নয়, বিয়ে নিবেদন করছি আমি। উইল ইউ ম্যারি মি? আই উইল মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড। আই উইল কিপ ইউ অ্যাজ মাই কুইন। টেল মি,
উইল ইউ বি দ্য ওয়াইফ অফ মাই হাউস? আই ওয়ান্ট ইউ অনামিকা। হাঁটু গেড়ে এক গুচ্ছ গোলাপ হাতে বলল সোহান। অনামিকা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে বলার মতো তেমন কিছু মাথায় আসছে না ওর। কি করবে এখন? সে কি গ্রহণ করে নেবে সোহানকে, নাকি কঠোর কথা বলে ফিরিয়ে দেবে? বিভ্রান্তিতে পড়ে যায় অনামিকা। বুদ্ধি শূন্য হয়ে পড়েছে এই মুহূর্তে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সোহানের মায়াময় সেই চোখের দিকে। দেখে মনে হচ্ছে এই চোখ দুটো মিথ্যে বলছে না। মনে হচ্ছে সকল সত্যি তার এই চোখ দুটো নিজের করে নিয়েছে। আড়ালে দাঁড়িয়ে আছে ইয়াশা, সাথে দাঁড়িয়ে মাহিয়ান। মাহিয়ান ইয়াশাকে উদ্দেশ্য করে বলল, আই ক্যান্ট বিলিভ ইট। আমি সোহানকে যা বলতে বলেছি সে তার থেকেও বেশি বলেছে। সত্যি অবিশ্বাস্য। ওর মনেও এতটা ভালোবাসা লুকিয়েছিল। এটা কি আদেও সত্যি? ইয়াশা মাহিয়ানের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আপনি কিসের কথা বলছেন? কি সত্যি নয়? মাহিয়ান নড়ে চড়ে বলে, আসলে সোহানকে এতটা রোমান্টিক দেখিনি কখনো, তাই বললাম আর কি। ডোন্ট মাইন্ড। কেন? কোনো ব্যাপার না, তবে অনু কি করবে সেটাই দেখার বিষয়। অনামিকা সোহানের হাত থেকে ফুলগুলো নিয়ে নিল। অনেকটাই খুশি হয়ে গেল সোহান, কিন্তু তার খুশিতে এক বালতি সম পরিমাণ পানি ঢেলে দিয়ে অনামিকা বলল, দেখুন, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, আর আমি বলতেও চাই না সেগুলো। আমার অতীত জানলে হয়তো কখনোই আপনি আমাকে ভালোবাসবেন না। ভালোবাসাটা হিডেন করে রাখলেও বিয়ের কথাটা আসছেই না। আপনি কখনোই আমাকে বিয়ে করতে চাইবেন না, তাই এসব অহেতুক করলেন। আমার আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা কখনোই কোনো বন্ধনে জড়াতে পারি না। আপনার ফুলটা গ্রহণ করলাম, কষ্ট করে আনলেন, তাই একেবারে ফিরিয়ে দিতে পারি না। কিন্তু বিয়ের বিষয়টা, না, এই শব্দটা বলবে না ভুল করেও। আমি আগেও বলেছি তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। জানো তো, চাঁদেরও কলঙ্ক আছে, তবুও সে কত নন্দিত। তাহলে তুমি কেন কলঙ্ক ভুলে আমার কাছে নন্দিত হতে পারছো না? কিসের এত বাধা তোমার? তোমার অতীত বর্তমান এসব আমি মুখ্য বিষয়ের তালিকায় রাখিনি। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি, কারণ বর্তমান বলতে কিছুই নেই। যেটাকে তুমি বর্তমান বলছো এটাও অতীত। বর্তমান নামক কোনো সংজ্ঞাই নেই। আমরা স্বল্প আগে শেষ হওয়া অতীতকে বর্তমান ধরে নেই। অনামিকার ভ্রু কুঁচকে আসে। বর্তমান নেই মানে? লোকটা এইসব কি বলছে? এই মুহূর্তটাই তো বর্তমানের তালিকায় পড়ে। তাহলে কি বলতে চাইছে সে? অনামিকা না বোঝার ভঙ্গিতে বলল, বর্তমান নেই, অতীত আর বর্তমান শুধু। হ্যাঁ, এই যে তুমি কথা বলছো সেটাও অতীত। আমরা কথা বলার ঠিক 0.1 সেকেন্ড পর সেটা অন্যজন শুনতে পায়। তোমাকে কেউ ছোঁয়ার সাথে সাথেই সেটা নিউরনে যায় না। যদিও এই সময়টা খুবই সূক্ষ্ম, আমরা সহজে এই সময়ের আন্দাজ করতে পারি না। মানে হলো অতীতটাকেই আমরা জানতে পারি। অতীত নিয়ে কখনোই কারো জীবন চলে না। জীবন সীমাবদ্ধ ভবিষ্যতে। তাই আমি তোমার ভবিষ্যৎ হাজব্যান্ড হতে চাই। শেষ হয়ে যাওয়া অতীতের জন্য আমাদের ভালোবাসার বন্ধন থেমে থাকবে না। এই অতীতকে ভুলে কি আমাকে বিয়ে করতে পারবে তুমি? এখন তো কোনো অতীত নামক বাধা নেই। মাহিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। বিড়বিড় করে বলল, মনে হচ্ছে এই সোহান অনামিকাকে পদার্থবিজ্ঞান পড়াতে এসেছে। কিসের মধ্যে কি আনলো সে? নিজেই বেরিয়ে এলো। অনামিকা মাহিয়ানকে দেখে অবাক হয়ে যায়। ইয়াশাও বেরিয়ে আসে। অনামিকা আরও অবাকের পর্যায়ে পৌঁছে যায়। ইয়াশা, তুমি তাদের সাথে, মানে সবটা তোমার প্ল্যান? না অনু, আমার প্ল্যান নেই। আমি শুধু ওনাদের সাহায্য করেছি, কারণ এটা হোস্টেল। আমি তো ভুলে গেছি, কেউ দেখেনি ওদের। কি করে এখানে আসলো? কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। মাহিয়ান বলল। কেউ কিছু বলবে না, আমি সব ম্যানেজ করে নিয়েছি। সোহান তৃষ্ণাত্ম কাকের মতো অনামিকার দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। এত কথায় তার ভ্রুক্ষেপ নেই। ইয়াশা অনামিকার কাঁধে হাত রেখে বলল, একটা ছেলে তোমার জন্য কত কিছু করলো, তোমার কি একটুও ভালোবাসা জন্ম নিচ্ছে না তার প্রতি? কেউ কতটা ভালোবাসলে এমন কিছু করতে পারে? তুমি ভেবে দেখো সবটা, একদম প্রথম থেকে ভাবো। চোখ বন্ধ করে দেখো কার মুখটা সর্বপ্রথম তোমার চোখে ভাসে। অনামিকার মন গড়ল কিছুটা। তার মনে হলো সোহান তার জন্য উপযুক্ত। যে তার ভয়ঙ্কর অতীতকে গ্রাহ্য করে না, সেই তো প্রকৃত প্রেমিক। অনামিকার চোখ ছলছল করে ওঠে। এতক্ষণ যাবৎ হাঁটু গিরে বসে থাকা সোহানকে দেখে তার মায়া হয়। হাঁটুতে হয়তো ব্যথা করছে প্রচুর,
তবুও কেমন চাতকের ন্যায় তাকিয়ে আছে অনামিকার দিকে। অনামিকা গভীর পর্যবেক্ষণ করে বুঝল সোহানের চোখ দুটোতে মিথ্যে নেই, আছে শুধু ভালোবাসা। এটাই ভালোবাসা, যে ভালোবাসার কাছে কষ্টটা কিছুই নয়। অনামিকা সোহানের দুই বাহু চেপে ধরে, নিজের থুতনিতে চেপে ধরে কেঁদে দেয়। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসছে যেন। সোহানের চোখেও বর্ষণ নেমেছে, তারও কষ্ট হচ্ছে অনামিকার কষ্ট দেখে। এই মুহূর্তে এসে তার মনে হচ্ছে সে সত্যিই ভালোবাসে অনামিকাকে, নিঃস্বার্থ ভালোবাসে সে। অনামিকার হেঁচকি উঠে যায়, নিজেকে ধাতস্থ করে বলল, আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? সত্যি কি আমার অতীত আপনার কিছু আসে যায় না? আপনি কি সত্যি আমাকে মেনে নিতে পারবেন? পারবো, পারবো। আমি ভালোবাসি কতটা পরিমাণ বোঝাতে পারবো না হয়তো। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি। মাহিয়া ইয়াশা হুররে বলে ওঠে। তাদের যেন খুশির সীমা পরিসীমা নেই। ইয়াশা মজার ছলে বলল, অনু, এবার তো আমি ওনাকে জিজু ডাকতেই পারি, তাই না? লজ্জায় মাথা নুইয়ে ফেলে অনামিকা। সোহান নির্লিপ্ত নয়নে তাকিয়ে রইল অনামিকার দিকে। আজ নতুন করে সুন্দর লাগছে ওকে। মাহিয়ান কিছুটা দূরে সরে আসে, তার ভেতরে অন্তঃক্ষরণ হচ্ছে, কি ভীষণ জ্বালা করছে। বুকের বাঁ পাশটায় খুব ব্যথা করছে। ভালোবাসা পাওয়াতে যতটা নাশুক, তার থেকে বেশি কষ্টের ভালোবাসা না পাওয়ার আর্তনাদ। মাহিয়ানের চোখ ভিজে আসে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তার, কিন্তু শব্দ আসছে না। সিরিয়াল কিলার, অরুণিকা, ছায়াময়ী, তাইপান, এই সবগুলো চরিত্র যেন তার সাথে মজা নিল। সে এক মুহূর্তের জন্য ঘৃণা করতে শুরু করলো অরুণিকাকে। কি ভীষণ কষ্ট হচ্ছে তার। অরুণিকা যখন তাকে আঘাত করে চলে গিয়েছিল, হন্যি হয়ে সে খুঁজেছিল তাকে। যাই হয়ে যাক, এই কয়দিনের অনুভূতি তাকে বারবার আঘাত করছিল। সে অরুণিকাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে কেন এমনটা করলো? একটুও কি তার মায়া দয়া নেই? সে কি বুঝতে পারছে না মাহিয়ান কষ্ট পাচ্ছে? এতটা নিষ্ঠুর অরুণিকা, মেয়েটা কি তাকে কখনো বুঝতে পারবে? মাহিয়ান চোখের কোণায় বয়ে যাওয়া পানিটুকু আঙ্গুলের ডগায় নিয়ে ছুঁড়ে মারে। মনে হলো এই অশ্রুবিন্দু অরুণিকাকে তার কষ্টের কথা জানিয়ে দেবে সে কষ্ট পাচ্ছে অরুণিকার জন্য। মাহিয়ান বহু কষ্টে দম নিয়ে শপথ করে। ভোর হতেই সোহানের কল আসে। ঘুম ঘুম চোখে অনামিকা ফোন কানে দেয়। ওপাশ থেকে সোহান বলল, আমরা তো ঝগড়া করে অনেকটা সময় কাটিয়েছি, এবার না হয় একটু সুখের মুহূর্ত গুনি। দেখা করবে একটু? এখন বেশি সময় নেব না, তোমার কলেজের আগেই আমি তোমাকে পৌঁছে দেব। আর নতুবা প্রস্তুতি নিয়ে আসো, আমি কলেজে পৌঁছে দেব। ঠিক আছে, রাখছি তাহলে। অনামিকা কল রেখে দিয়েই তৈরি হয়ে নেয়। অনামিকাকে এত সকাল সকাল তৈরি হতে দেখেই আশা প্রশ্ন করেই বসে, কোথায় যাচ্ছ অনু? উনি ডেকেছেন। ওই, এই উনিটা আবার কে? অনামিকা আরক্ত কণ্ঠে বলে, ইন্সপেক্টর সোহান। নিজের বয়ফ্রেন্ড বলতে কি লজ্জা করে? হ্যাঁ। সব সময় তোমার বাজে কথা, তাই না? আমি গেলাম, কলেজে গিয়ে দেখা হচ্ছে তাহলে। বাই। ওকে, বাই। অনামিকা চলে যায় সোহানের সাথে দেখা করতে। কিন্তু কোথায় দেখা করবে এমনটা তো বলেনি সোহান। জায়গার কথা না বললে কি করে দেখা করবে? অনামিকা কল করে সোহানকে। সোহান বলে দেয় পার্কে আসতে। 5 মিনিটের মধ্যেই সোহান পার্কে হাজির হয়ে যায়। অনামিকাও মাত্র পৌঁছালো। দুজনের চোখাচোখি হতেই কেমন মিইয়ে গেল। এতদিনের ঝগড়ার যেন ইতি টানল। আজকে ঝগড়া করার কোনো পয়েন্ট মাথায় আসছে না। দুষ্টু মস্তিষ্ক কিছু মনে করিয়ে দিতে পারছে না। সোহান আর চোখে আড়ালে দেখছে। অনামিকাও তার নজরের পিঠে তাকালো। তেমন কিছুই চোখে পড়ল না। সোহানকে চুপ থাকতে দেখে অনামিকা নিজেই বলল, আমি কি এখানে দাঁড়িয়ে থাকতে এসেছি? একদম না, বসো। তারা দুজনে একটা বেঞ্চে গিয়ে বসে। ভীষণ খুশ মেজাজে অনামিকার প্রকৃতি দেখছে, অথচ সোহান দেখছে অনামিকাকে। অনামিকা প্রকৃতিতে আবিষ্ট হয়ে বলল, পরিবেশটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অসম্ভব সুন্দর। এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। এমন কথা শুনে অনামিকা সোহানের দিকে তাকায়। আপনি কি প্রকৃতি দেখছেন নাকি আমাকে? তুমি তো প্রকৃতির থেকেও বেশি সুন্দরী। আমি কি করে চোখ ফেরাতে পারি? নিশ্চয়ই এই কথাগুলো মাহিয়ান স্যার শিখিয়েছে। সোহানের কণ্ঠ নেমে আসে।
এখানে আমাদের মাঝখানে মাহিয়ান আসলো কি করে? কে কি শিখিয়ে দিয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি তোমাকে বলছি, আর সত্যি বলতে কি তুমি খুব সুন্দরী। কষ্ট লাগে এটা ভেবেই যে আমার আর অন্য কোনো ছেলের কপাল একই, সেও তোমার মতো সুন্দরী একটা মেয়েকে পাবে। আমার সত্যি হিংসে হচ্ছে। মানে? তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। মাহিয়ানের অ্যাপার্টমেন্টে যে মেয়েটা থাকতো, তাই তাইপান না কি জানি নাম, সেই আসল অরুণিকা। সে মাহিয়ানকেও আঘাত করেছিল। সেই মেয়েটাকে দেখতে একদম তোমার মতো। অনামিকা মুহূর্তেই থেমে যায়। বিষয়টা সে ভাববে না বলে শপথ নিয়েছে, তাও কেন সামনে আসছে বারবার। না, সোহানকে কিছু বুঝতে দিলে চলবে না, কিন্তু নিজের জীবনটা যাকে সঁপে দিল তার কথা থেকে কি কথাগুলো লুকানো ঠিক হবে আদৌ? অনামিকা অনিশ্চিত মস্তিষ্কে ভাবতে থাকে। সোহানকে উদ্দেশ্য করে বলল, আপনি কি অরুণিকাকে চেনেন? চিনি না, তবে চিনে যাব নিশ্চয়ই। এটাই যে আমার ডিউটি। ওকে ধরতে পারলেই আমার সব সমস্যার সমাধান হবে। জানো, এত ভয়ঙ্কর মেয়ে আমি কখনো দেখিনি। কিভাবে চোখের সামনে থেকে নিজের শিকার বানিয়ে নিচ্ছে সবাইকে। পাপীকে তো তার পাপের শাস্তি পেতেই হয়। আইনের দোহাই দিয়ে বসে থাকলে পাপ ছাড়বে না এই দেশকেও। মাহিয়ানের মনটা উৎফুল্ল হয়ে ওঠে। অনামিকার কথায় সে তেজ পায়। তার এক মুহূর্তের জন্য মনে হয় অনামিকা নয় সে, অরুণিকা হয়তো। কিন্তু সেদিন অনামিকা এবং অরুণিকা একসাথে ছিল তার সামনে, তাহলে তারা আলাদাই হবে, কিন্তু যোগসূত্র নিশ্চয়ই রয়েছে। সোহান বলল, আইন তো আর বসে নেই, সেও যথেষ্ট কাজ করছে মানুষের কল্যাণে। তা কতটুকু কল্যাণ করেছেন আজ পর্যন্ত সেটা আগে শুনি। হকচকিয়ে ওঠে সোহান। এভাবে কথা বলছো কেন? আমি তো বলছি আইন নিজের হাতে নিতে নেই। আইনের শরণাপন্ন হলেই আমরা সাহায্য করতে পিছপা হই না। আইনের লোক যখন হাত গুটিয়ে বসে থাকে তখন সাধারণকেই আইন হাতে তুলে নিতে হয়, কারণ তাদের জানা হয়ে যায় আইন মূলত মানুষের রক্ত শুষে নিতে জানে। অন্যায়ের এই চরম খেলায় তারাও টিকে থাকতে পারে না। এসব আর শুনতে চাই না। চলো রেস্টুরেন্টে যাই। তোমার সময়ও নেই, কলেজে যেতে হবে। তার উপর সকাল থেকে কিছু খাওনি মনে হচ্ছে। এতটা কেয়ার দেখে অনামিকার মনটা শান্ত হয়ে যায়। নিজেকে শান্ত রেখেই বলল, না, রেস্টুরেন্টে না, এখান থেকেই। এগুলো অস্বাস্থ্যকর। ও, এগুলো অস্বাস্থ্যকর? রেস্টুরেন্ট বুঝি আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার দেয়, ক্যালোরি পরিমাপ করে খেতে দেয়? তা নয়। সেটাই, রাস্তায় বিক্রি করা সাধারণরা যতটুকু ফ্রেশ দেবে তার থেকে 1000 গুণ খারাপ থাকে রেস্টুরেন্টের খাবার। শুধু সার্ভ করে সুন্দর করে। ঠিক আছে মহারানী, আমরা রাস্তার কিছুই খাবো। তোমার সাথে পেরে ওঠা মুশকিল। কিভাবে যে সারা জীবন কাটাবো। অনামিকার রাগে ফুঁসে ওঠে। আপনি এখন থেকে আমাকে ঝামেলা মনে করছেন? বাকি সময় তো রয়েই গেছে। এখনই আমাকে সহ্য হচ্ছে না। আপনাদের মতো ছেলেরা না এমনই, তাদের ভালো কথা তো সহ্যই হয় না কখনো। আমি এমন কিছু বলিনি। তুমি কি সবসময় ঝগড়া করার মুড নিয়ে থাকো? আমি ঝগড়া করছি না, আপনি করছেন। আমি যথেষ্ট সুন্দর করে কথা বলছি। এই তোমার সুন্দর কথা বলার নমুনা? একটু ভালোবেসে কথা বলে কিভাবে তা তোমার জানা আছে, নাকি সব জানা ফুরিয়ে গেছে? আপনার সাথে কথা বলতেই আমার ভালো লাগছে না। পায়ে পা মিলিয়ে ঝগড়া করাই যেন আপনার স্বভাব। আমি একদম ঝগড়া করছি না, তুমি করছো। তুমি নিজেই দেখো, আমাদের দেখে কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হবে? তুমি আমার থেকে 5 মিটার দূরত্ব বজায় রেখে বসলে। মনে হচ্ছে আমি করোনা ভাইরাসের রোগী। এসব কেমন কথা? হ্যাঁ, আমি কিন্তু সহ্য করব না। আমার আগেই বোঝার ছিল আপনি শোধরাবেন না। আপনার মতো ছেলে শোধরাতে পারে না। আমি চললাম, আর কখনো আমাকে কল করবেন না। সোহানও খুব রেগে যায়। উমর হলে ভালো লাগতো তাই না? আমাকে ভালো লাগছে না, আমার কথা ভালো লাগছে না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি এখনো সেই উমরকে? ঝাঁঝালো কণ্ঠে অনামিকা বলল, মেরে দিয়েছি তাকে, আমি খুব নিষ্ঠুরভাবে মেরেছি। ভালোবাসা তার প্রতি কখনোই ছিল না। সে একটা বাজে লম্পট স্বার্থপর। আর অনামিকা মুখে হাত চেপে ধরে থেমে যায় মুহূর্তেই। কি বলতে যাচ্ছিল সে এখন? সোহানের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে। সোহানের মাঝে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না, যেন এ আগে থেকেই সব জানতো। আমি জানি উমরকে তুমি মেরেছো। সোহানের কথায় আরেক দফা আটকে উঠে অনামিকা। কি করে জানলো সে? জেনে শুনেই সে
আর এক মুহূর্তও দেরি না করে অনামিকা প্রস্থান করে। সোহান পরিচালিত রীতি অনুসারে দাঁড়িয়ে থাকে, তার বাধা দেওয়ার কোনো কারণ নেই। মাহিয়ান এগিয়ে আসে, ওকে ধাক্কা দিতেই ধ্যান ভাঙে। দুজন মিলে গাড়িতে উঠে বসে। মাহিয়ান নিজে থেকেই বলল, আমরা যা ভেবেছি ঠিক তাই হলো। কিন্তু আমি যা ভেবেছি তা হলো না। আমি ভেবেছি ও হয়তো জড়িত নেই এই খুনের সাথে, এখন জানলাম ও নিজেও দায়ী। কিন্তু তুই তো বললি তুই আগে থেকেই জানতি। ও ভুল করে বলেছিল কথাটা। এখন আমি যদি কোনো প্রতিক্রিয়া দেখাতাম তাহলে দ্বিতীয়বার ও আমার সাথে দেখাও করতো না, তাই সান্ত্বনা স্বরূপ বললাম কথাটা। সোহানের চোখ লাল হয়ে আছে। মাহিয়ান খেয়াল করে। এই, তুই কি কাঁদছিস নাকি? কি হলো? তুই তো এটাই চেয়েছিলি, এটা তো বাবার প্ল্যান। মেয়েটার থেকে কথা বের করার জন্য তুই শুধু তোর ডিউটি করেছিস, এত আপসেট হয়ে গেলি কেন? তুই কি আবার মেয়েটাকে সত্যিকারের ভালোবেসে ফেললি নাকি? সোহান নিশ্চুপ। মাহিয়ান পুনরায় যোগ করলো, একদম এই ভুল করিস না। ও যে ভুল করেছে তার জন্য ওর ফাঁসি বা যাবজ্জীবন হবে। তোর ওর প্রতি দুর্বল হওয়া মোটেও উচিত নয়। বারণ করা জিনিসগুলোতেই আমরা বেশি আসক্ত হই, তাই না? মাহিয়ান নিশ্চুপ। সোহান পুনরায় বলল, যেমন তুই নিজেকেই দেখ, নির্বাসিত একটা মেয়েকে নিয়েই তোর রাতভর ভাবনা। তুই তো জানিস তোরা বিপরীতমুখী, তবুও। মাহিয়ান প্রত্যুত্তরে নিশ্চুপ। তার মুখের ভাষা ফুরিয়ে এসেছে। থানায় চলে এসেছে তারা। মাহিয়ান একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, ভাব, এসবের পুরোটাই একটা খেলা। তুই তার মুখ্য চাল। আরও কাজ বাকি, তোকে সবটা জানতে হবে। এর আগে মুখ বন্ধ, কেউ যেন টের না পায়। একটু পরেই কল করবি অনামিকাকে, সান্ত্বনা দিবি। সোহান কিছু না বলে চলে যায়। মাহিয়ানও গাড়ি নিয়ে চলে যায়। অনামিকা কলেজ যায়নি, সোজা বাস ধরে বাড়ি চলে গেল। হোস্টেলে আর থাকবে না বলে ঠিক করেছে। ঘরের চৌখাট পেরুতেই অবাক হয়ে যায়। সবার চোখে মুখে আতঙ্ক, কারো মুখে কথা নেই। বাবুল এক ধ্যানে বসে আছে সোফায়, পাশেই হাতল ধরে দায়সারা দাঁড়িয়ে নাসিমা। সোহান কি করে ওর আগে বাড়ি পৌঁছালো? তার কি কাজ অনামিকার বাড়িতে? অনামিকাকে দেখে একটুও অবাক হলো না সোহান। মুখে হালকা হাসি ধরে রেখে বসে রইল। নাসিমা এগিয়ে আসে অনামিকার দিকে। তুই আমাদের কিছু বললি না কেন? অনামিকা ভয় পেয়ে যায়। সোহান কি উমরের কথা সব বলে দিল? কেন সবার মুখ এমন হয়ে আছে? কি রে, কোনো উত্তর দিচ্ছিস না কেন? কেন করলি এমনটা? কি করেছি আমি? তোরা নাকি রেজিস্ট্রি করে ফেলেছিস। এই শিক্ষা দিয়েছি আমরা তোকে? আমাদের না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলি? একটু আমাদের কথা মনে হলো না? তুই যদি বলতি তাহলে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিতাম। আমরা কি তোর খারাপ চাই? অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এসব কি বলছে নাসিমা? অবিশ্বাস্য মনে হচ্ছে সব। মা, এসব কি বলছো? থাক, তোকে আর কিছু বোঝাতে হবে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোদের বিয়েটা দিয়ে দিতে চাই। সমাজে এ কথা জানাজানি হলে আরও অনাসৃষ্টি হবে। লোকের মুখ বন্ধ করা যাবে না। ভুল যেহেতু করেছিস, শুধরাতে তো হবেই, তাই না? এমন কথাই বাবুল উঠে যায়। তিনি এখানে খাপ খাওয়াতে পারলেন না। তার মনে হচ্ছিল মেয়েকে শিক্ষাটা দিয়ে উঠতে পারল না। কি করে মেয়ে কাউকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেলল? সোহান এগিয়ে এসে বলল, আন্টি আপনি শান্ত হন, সব আপনার কথা মতোই হবে। কি? আপনি একদম চুপ। আমার সাথে চলুন, কথা আছে আমার। অনামিকা সোহানকে টেনে নিয়ে গেল নিজের ঘরে। দরজাটা আট করে লাগিয়ে দিয়ে রেগে মেগে এগিয়ে গেল সোহানের দিকে। আপনি আপনি সব কি বলেছেন আমার পরিবারকে? কিসের রেজিস্ট্রি, কিসের কি? আমি তো আপনাকে মেনে নিতেই পারছি না। যা করেছি তোমার ভালোর জন্যই। তুমি কি চাও না আমাকে বিয়ে করতে? কখনো না। আপনাকে কেন, আপনার ছায়াকেও আমার সহ্য হয় না। আপনি আমার আগে আমার বাড়িতে পৌঁছলেন কি করে? আমি তোমার মতো বাসের অপেক্ষা করিনি, গাড়ি নিয়ে একটানে চলে এসেছি। আমি জানতাম তুমি কলেজে যাবে না। ইয়াসার থেকে শুনলাম হোস্টেলে আর থাকবে না। এর মাঝে এত বড় একটা বোঝা তোমার মাথায়, বাড়িতে আসবেই তুমি, তাই আমিও চলে এলাম। দেখা তো করতেই হবে আমাকে যে কোনো বাহানায়। এটাই উপযুক্ত মনে হলো আমার কাছে। যে কোনো মুহূর্তে আমি তোমার সাথে দেখা করতে পারবো এখন থেকে, কেউ বাধা দেবে না। অনামিকার কান থেকে ধোঁয়া বের হচ্ছিল যেন। আপনাকে আমি চিবিয়ে খাবো বলে দিলাম। নাও, খেয়ে নাও। কোথা থেকে শুরু করবে, হাত থেকে নাকি মাথা থেকে? আপনার ওই গোবর ভর্তি মস্তিষ্ক চিবিয়ে শান্তি পাবো না আমি। আপনাকে আমি গুড আইডিয়া। অনামিকা কঠিন চোখে তাকাই সোহানের দিকে।
হাত দুটো মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায়, গলা চেপে ধরে সোহানের। সোহান আকুপাকু করছে। ছেড়ে দাও আমাকে। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন ইন্সপেক্টর। তোমার উচিত আমাকে সম্মান করা। গুড আইডিয়া। অনামিকা ছেড়ে দেয় সোহানকে। আপনাকে আমি পুলিশেই দিব, দেখি কি করে বাঁচেন। থানায় ডায়েরি করব আপনি আমাকে বেলু করছেন। পুলিশকেই পুলিশের ভয়? রেজিস্ট্রি হয়ে গেছে না আমাদের, প্রমাণ দেখান। সেটা নিয়ে পুলিশ তদন্ত করলে পুলিশকেও হার মানতে হবে। কি ডেঞ্জারাস মেয়ে তুমি। আমার প্রতি কি একটু মায়া হয় না তোমার? না, হয় না, দেখলেই গিলে খেতে ইচ্ছে করে। ঠিক সেটাই তো বলছি, পারলে খেয়ে দেখাও। আছে। সোহান আঁতকে ওঠে। সত্যি সত্যি তুমি? অনামিকা আরও কিছুটা এগিয়ে আসে, আলতো করে সোহানের হাত ধরে, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দেয়। সোহান ঘামতে শুরু করে। কি করতে চাইছে এই মেয়ে? অঘটন শব্দটা তো সবসময় ওর সাথেই থাকে। আরও কি অঘটন ঘটাবে শুনি? সোহান হাত সরানোর চেষ্টা করে। অনামিকা বুকে হাত দিয়ে শ্বাস নেয়। পরক্ষণেই গায়ের সর্বস্ব শক্তি দিয়ে সোহানের হাতে কামড় বসায়। প্রচণ্ড রকমের চিৎকার করে সোহান। সবাই চিৎকার শুনে অনামিকার ঘরের বাইরে জড়ো হয়। দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা খুলছে না। অনামিকা শান্ত হচ্ছে না, ধারালো দাঁত দিয়ে চেপে ধরেছে। সোহান এক প্রকার ধাক্কা দিয়েই অনামিকাকে সরিয়ে দেয়। অনামিকা ঠোঁট মুছে দরজা খুলে দেয়। সবাই ঘরের ভেতরে ঢুকে। নাসিমা বিচলিত কণ্ঠে শুধায়। কি হয়েছে, এত চিৎকার করলে কেন? এই দস্যি মেয়ে আবার কিছু করলো নাকি? অজয় খেয়াল করে সোহানের হাতের দিকে। এ কি, আপনার হাতে কি হয়েছে? মনে হচ্ছে কেউ কামড় বসিয়েছে। কিভাবে এসব হলো? সোহান অজয়ের কানের কাছে এসে বলল। ভালোবাসার দ্বিতীয় চিহ্ন। অজয় হয়তো কিছু একটা আন্দাজ করেছে। অনামিকাকে উদ্দেশ্য করে বলল। দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। অনামিকা ঠোঁট বাঁকিয়ে বলল। লাগবে না, এমনিতেই সেরে যাবে। বলেই ঘর থেকে বেরিয়ে যায়। অজয় হন্তদন্ত হয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। সোহানের হাতে ব্যান্ডেজ করে দেয়। হঠাৎ করেই সোহানের ফোনে কল আসে। আরও একটি খুন হয়েছে। সোহান বিদায় নিয়ে চলে যায়। মাহিয়ান শান্ত ভঙ্গিতে বসে আছে। সোহান লাশটাকে দেখে নিয়ে মাহিয়ানের কাছে যায়। পাশাপাশি বসে বলল। কোনো চিহ্ন নেই। অদ্ভুত এই মেয়ে লোকচক্ষুর আড়ালে কিভাবে এত এত অন্যায় করছে। ও তো ঠিক করেছে, তাই না ভাই? হঠাৎ ভাই শব্দটা সোহানের বক্ষ ভেদ করে বের হলো। সবসময় নাম ধরেই ডাকে মাহিয়ান। মাঝে মাঝে মন খারাপের সময় বাচ্চাদের মতো কান্না করে সোহানের কাছে এসে। ভাই বলে জড়িয়ে ধরে নিজের ভেতরের কষ্টগুলো লাঘব করার চেষ্টা করে। সোহান মৃদু হেসে বলল। ভালোবাসা নামক শব্দটা কত সহজে মানুষকে অসহায় করে দেয়। এই তো ছোট্ট 4 অক্ষরের একটা শব্দ মাত্র, অথচ এটা দিয়েই হাজার কোটি বাক্য গঠন করা সম্ভব। সেই বাক্যগুলো হয় খুব মধুর, অথচ অসহায় সেই বাক্যগুলোই এগুলোর নিজস্ব স্বাধীনতা পেতে বড্ড বেশি যুদ্ধ করতে হয়। কেউ না চাইতেই পেয়ে যায়, কেউ বা না পেয়ে হতাশায় কাটিয়ে দেয় হাজার মুহূর্ত, কেউ বা পেয়েও হারায়। বাধা চারিদিকে, শুধু ভালোবাসা নামক শব্দটাই বাধা। হাঁপিয়ে গেছি এই কয়দিনেই, আমি আর চিনতে পারছি না। মাহিয়ান কপাল আকাশে তুলে প্রশ্ন করে। তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছিল? কিভাবে এসব হলো? আর কোথায় লাগেনি তো? আর কোথাও লাগেনি তো? খুব ব্যথা পেয়েছিস তাই না? কোথায় ঘটনা ঘটিয়ে আসলি? একটু হুঁশিয়ারি থাকবি না? হয়ে গেছে বলা? কিন্তু কিছুই হয়নি আমার, গাড়ির সাথে ধাক্কা খেয়ে একটু কেটে গেছে। কিন্তু কিন্তু তুই তো অনামিকার বাড়িতে গিয়েছিলি। ওসব কথা বাদ দে। ওকে ফাইন, অরুণিমার কিছু ডাটা দরকার। অনলাইনে সব ফেক মনে হচ্ছে। সোহান ল্যাপটপটা এনে মাহিয়ানকে দেখালো। 1 বছর আগে অরুণিকা নামক মেয়েটা মারা গেছে, সুইসাইড করেছিল মনে হয়। সকল প্রমাণ এটাই বলে অরুণিকা বেঁচে নেই। তাহলে এই অরুণিকাকে, যাদের চেহারার এত মিল? সোহান পুনরায় বলল। মনে হচ্ছে মেয়েটা মরেনি, কোনোভাবে ফাঁকি দিয়েছে বা বেঁচে গেছে, পরবর্তীতে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। কিন্তু যে তার সাথে খারাপ করেছে তাকে না মেরে অন্যজনকে কেন মারছে? হয়তো একজনের রাগটা অনেকের উপর দেখাচ্ছে। সোহানের কল আসে। অজয় কল করেছে। কিছু একটা বলার দরুন সোহান পাগল প্রায় হয়ে যায়। দ্রুত ফাইলপত্র গুছিয়ে বেরিয়ে যেতেই মাহিয়ান টেনে ধরে। এভাবে কোথায় যাচ্ছিস? খুব দেরি হয়ে যাচ্ছে, জানি না কি হচ্ছে ওর সাথে, আমাকে এক্ষুনি যেতে হবে। আচ্ছা শোন। সোহান মাহিয়ানের কোনো কথাই তোয়াক্কা না করে চলে যায়। দ্রুত গাড়িতে উঠে বসে।
কপালে তার চিন্তার ভাঁজ। সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে অনামিকা। সোহান হন্তদন্ত হয়ে ছুটে যায় অনামিকার কাছে। ঘরে ঢুকেই অনামিকা বলে ডাক ছাড়ে। আর এক মুহূর্তও দেরি না করে অনামিকার ঘরে যায়। পালঙ্কে খুব যত্ন সহকারে শুয়ে আছে দেখে তার হৃদয় আত্মা কেঁপে ওঠে। সোহান তৎক্ষণাৎ অনামিকার শিওরে গিয়ে বসে। তুমি ঠিক আছো? অনামিকার দাঁতে দাঁত চেপে বলে, আমি ঠিক আছি। থ্যাঙ্কস গড। আমার যে কি অবস্থা হয়েছিল তোমার কথা শুনে। একটু নিজের খেয়াল রাখবে না? সব সময় এত চঞ্চল থাকো কেন? যদি কিছু একটা হয়ে যেত? নাসিমা ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করে। তোমাকে কে খবর দিল? সোহান কিছু বলার আগেই অজয় মাথা চুলকে বলল, মনের টান মা, মনের টান থেকে উনি খবর পেয়ে গেছেন। নাসিমা কিছু না বলে চলে যান। সাথে চলে যান বাবুলও। অজয়ও সবার পিছু পিছু চলে যায়। সবার মনে হলো সোহানকে অনামিকার সাথে একা ছাড়ার দরকার। সোহান চলে যেতেই অনামিকা উঠে বসে। সোহান রাগী কণ্ঠে বলে, তুমি অসুস্থ? এখন ওঠার দরকার নেই। যা দরকার আমাকে বলো, আমি তোমার সব হুকুম মেনে চলবো। আচ্ছা, আবার সব কথা মেনে চলবেন? বলেই দেখো, ভালোবাসি শব্দটা এতটাও ঠুনকো নয় যে সামান্য সেবা করতে পারবো না। ঠিক আছে, আমি শুয়ে শুয়ে অর্ডার দিব, আপনি আমার সব অর্ডার মেনে চলবেন। আজ্ঞে মহারানী। প্রথমত আমার পানির পিপাসা লেগেছে, পানি এনে দিন। সোহান জগ থেকে পানি ঢেলে সন্তর্পণে অনামিকার দিকে এগিয়ে দিল। অনামিকা চট করে বলল, খাইয়ে দিতে হবে। সোহান মৃদু হেসে পানি খাইয়ে দেয়। সাথে সাথেই অনামিকা পুনরায় বলল, আমি এখন আইসক্রিম খাবো, যান আমার জন্য আইসক্রিম নিয়ে আসুন। সোহান মাথা হেলিয়ে চলে যায়। অনামিকা যেন মনে মনে হাজার খুশি। 10 মিনিটের মাথায় সোহান আইসক্রিম নিয়ে আসে। অনামিকা আইসক্রিম খেতে খেতে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার খাবারেই নজর দিচ্ছেন? কত বড় সাহস আপনার! একদম না, আমি তোমাকে দেখছি। জানো, আইসক্রিম খাওয়ার সময় তোমাকে পুরো বাচ্চাদের মতো লাগে, একদম ছোট বাচ্চা। আপনি তো বুড়ো, দাঁত পড়ে গেছে, তার উপর বয়স 80 ছাড়িয়ে গেছে। এমন সময় আবির্ভাব হয় নাসিমার। অনেকটা রাত হয়েছে। অনামিকা তো যেতে পারবে না, তাই ওর খাবারটা ঘরেই নিয়ে আসে। সোহানকে উদ্দেশ্য করে বলে, তোমার খাবারটাও এখানে দিয়ে যাই। সোহান না বোধক মতামত দেয়। অনামিকা রেগে ওঠে। বড়লোক হয়ে গেছেন তাই না? আমাদের বাড়িতে খেতে ইচ্ছে করছে না। শুনুন, আমরা যেমনই হই অতিথি আপ্যায়নে ঢের ভালো জানি। অতিথিদের না খাইয়ে ছাড়ি না আমরা। আমি কি এমন কিছু বলেছি? আমি বাড়ি গিয়ে খাবো, আমার চিন্তা করতে হবে না তোমাকে। তুমি নিজের চিন্তা করো। দেখো তো কি অবস্থা করেছো। আপনাকে খেতেই হবে, এটা আমার আদেশ। সোহান থম মেরে যায়। নাসিমা সোহানের খাবারটাও ঘরে এনে দেয়। অনামিকা বাঁকা হাসে। সোহানকে এমন অবস্থায় দেখতে তার মন্দ লাগছে না। আরও জ্বালাতে বলল, আমার হাত নোংরা করতে ইচ্ছে করছে না, আমাকে খাইয়ে দিন। আমি এখানে কি আর কেউ আছে? তাড়াতাড়ি দিন, আমার খুব জোর খিদে লেগেছে। সোহান কোনো রকমে নিজেকে সামলে নেয়। অনেকটা অনিচ্ছা অনামিকার মুখে লোকমা তুলে দেয়। সোহানের বিষয়টা ভালোই লাগছিল। সে প্রাণ ভরে দেখে অনামিকাকে। খেয়াল হতেই অনামিকা লজ্জায় পড়ে যায়। আর লাগবে না, আমি নিজেই খেয়ে নিতে পারবো, আপনি এবার খেয়ে নিন। রাত অনেকটা গভীর হতেই হঠাৎ করে অনামিকার মাথা ঘুরে আসে। বসা অবস্থা থেকেই পড়ে যাওয়ার উপক্রম। সোহান ধরে ফেলে। সোহানের কাছে অনামিকার শরীর অনেক গরম মনে হলো। তাপমাত্রা দ্রুত বাড়ছে। ব্যস্ত হয়ে পড়ে সোহান। নাসিমাকে ডেকে আনে। জ্বর মেপে দেখলো অবাধ বেড়েছে, 102 ডিগ্রি। সোহান তড়িঘড়ি করে পানি আনে, জলপট্টি দেয়। সোহানের ভ্রুক্ষেপ নেই, অনামিকার মা সামনেই আছে। তবুও সে কাউকে বিরক্ত না করে নিজেই সুস্থ করতে চায় অনামিকাকে। অনামিকা কয়েকবার বাধা দিতে চাইলে তাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখলো। শাসনের ভঙ্গিতে দুটো কথাও শুনিয়ে দিল। নাসিমা সোহানের এসব কাণ্ড দেখে বিমোহিত। মন গলে গেল তার। বাবুল অজয় পুরোটাই লক্ষ্য করলো। মৃদু হাসি দেখা গেল বাবুলের ঠোঁটের কোণে। সোহান বারবার অনামিকার কপালে হাত দিয়ে দেখছে জ্বর কমেছে কিনা। কিছুটা ঠিক হতেই অনামিকা বলল, অনেক রাত হয়েছে, আপনি এবার বাড়ি যান, আপনার বাড়ির লোক চিন্তা করবে। সোহানের হাত থেমে যায়। এতক্ষণে তার হুঁশ ফিরল। অনামিকার অসুস্থতা দেখে সে নিজেই মরিয়া হয়ে উঠেছিল। অনামিকার থেকে তার কষ্টটাই যেন বেড়ে গেল। বলল, আমার বাড়ি নেই বা পরিবার, আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি, তোমার হয়তো জানা নেই। নাসিমার মন নরম হয়ে যায়। পরিবার নেই কথাটা তার কাছে খুব খারাপ লাগলো।
তোমার পরিবারের কেউ নেই? না, আমি একাই থাকি। দুর্ঘটনায় আমার বাবা মা মারা যায়। নাসিমা এগিয়ে এসে সোহানের মাথায় হাত রাখলো। এমন বলো না বাবা, যদিও আমরা তোমাদের বিয়েটা মেনে নিতে পারিনি, তবুও কিছু করার নেই। আমরাও চাই আমাদের মেয়েটা সুখী হোক। মেয়েটার যদি তোমার সাথেই সারা জীবন কাটাতে ইচ্ছে হয়, এতে আমাদের কি করার আছে? আমরাও তোমাকে নিজের ছেলের মতো মেনে নিলাম। ভাববে না তোমার পরিবার নেই, আমরাই তোমার পরিবার। আমাকে মা বলে ডাকতে পারো। সোহানের চোখ পানিতে ছলছল করে ওঠে। মনে হলো সত্যি সে কোনো মা পেয়ে গেল, ভালোবাসা পেয়েছে মায়ের। চলুন আপনাকে পৌঁছে দেই। সে কি কথা অজয়, ওদের বিয়ে হয়ে গেছে, আমরাও মেনে নিয়েছি যেহেতু, তাহলে ওরা এখানে থাকতে বাধা কিসের? আজ রাতটা এখানে থাকুক। শুধু আজ রাত নয়, আমি অনুমতি দিলাম আজ থেকে ও এই বাড়িতে থাকবে আমার আরেক ছেলে হয়ে। সোহান একটা নতুন পরিবার পেয়ে আত্মহারা হয়ে ওঠে। কি করে অপরিচিত এই লোকজন তাকে আপন করে নিল? না, কোনো মতেই তাদের কষ্ট দিতে পারবে না সে। অনামিকার দিকে তাকিয়ে দেখলো সোহান। অনামিকার চোখ দই কপালে উঠে গেল। কোনো রকমে বলল, এটা কেমন কথা? উনি কেন আমাদের সাথে থাকবেন? আর কোনো কথা নয়, শুয়ে পড়ো মা, একটু ঘুমালে তোরও শান্তি লাগবে। নাসিমার কথাই আর অমত করে না অনামিকা। শরীরটা ততটাও ভালো নেই, তাহলে তাল মিলিয়ে ঝগড়া করতে পারবে না এখন। একে একে সবাই বের হতেই সোহান অনামিকার কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। একটু কমেছে দেখে সেও বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই অজয় বলে, আপনি কোথায় যাচ্ছেন? এখানেই থাকুন বোনের সাথে। অনামিকা আতকে উঠে। কি উনি এই ঘরে? তোদের তো বিয়ে হয়ে গেছে, সমস্যা কি? নতুন জামাই কি আলাদা ঘরে থাকবে নাকি? নাসিমাও গলা বাড়িয়ে বলল, এ আবার কেমন কথা অনু? বিয়ে হয়ে গেছে, জামাই এখন এখানেই থাকবে। কয়েকদিন পর নয় অনুষ্ঠান করেই তোদের বিয়েটা পাকাপোক্ত করেই দেব। না মা, আমি ওনার সাথে এক ঘরে মরে গেলেও থাকবো না। ওনাকে অন্য কোথাও নিয়ে যাও, আমি বেড শেয়ার করতে পারবো না। নাসিমা মেয়ের কোনো কথা না শুনেই চলে যায়। সোহান মৃত আত্মার মতো চেয়ে থাকে অনামিকার দিকে। ভালোই ফেসেছে এই মুহূর্তে, তবে সোহানও যে যেতে চাইছে না সেটা স্পষ্ট। সে অনামিকাকে এই অবস্থায় একা থাকতে দিতে পারে না। কখন কি হয় বলা যায় না। সোহান গরম দুধের গ্লাসটা এগিয়ে দিল অনামিকার দিকে। অনামিকার রাগে গজগজ করতে থাকে। শরীর দুর্বল তোমার, খেতেই হবে। ধমক শুনে ঢকঢক করে খেয়ে নেয় অনামিকা। পরপরই সোহানকে বলল, আপনি এই ঘরে থাকতে রাজি হলেন কেন? তোমার জন্য চিন্তায় আমি অন্য কোথাও ঘুমাতে পারতাম না, তাই নাকচ করিনি। বলেই সে অনামিকার পাশাপাশি বসলো। অনামিকা ঘাবড়ে যায়। আপনার আবার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? এতদিনে এই চিনলে আমাকে? দেখো, তোমাকে ভালোবাসি আমি, তার মানে এই না যে তোমার অসহায়তার সুযোগ নেব। এতটাও কাপুরুষ নই আমি। আমার কেমন বমি পাচ্ছে। বলতে না বলতেই অনামিকা বমি করে দেয়। সোহান ব্যস্ত হয়ে পড়ে অনামিকাকে নিয়ে। এমন আচরণ দেখে অনামিকার রাগ গলে যায়। এত কথা শোনানোর পরেও সোহান ওর এত সেবা করছে, তা কম নয়। অনামিকা কেঁদে দেয়। আপনি কেন আর কিছুদিন আগে আমার জীবনে আসলেন না? তাহলে এত বড় সর্বনাশটা হতো না। সোহান ওকে সান্ত্বনা দেয়। সব ঠিক হয়ে যাবে, তুমি একটু রেস্ট নাও, কিছু চিন্তা করো না তুমি। কি করে চিন্তামুক্ত হব? ওমর কখনোই আমাকে ভালোবাসেনি। আমি তাকে সত্যি খুব ভালোবেসেছিলাম, কিন্তু সে শুধু আমার শরীর চেয়েছে। সোহান আতকে ওঠে। কি করেছিল সে তোমার সাথে? অনামিকা বলে, ও আমার সাথে খুব খারাপ করেছে। আমি এখনো ভুলতে পারিনি সেই বিষাক্ত রাত। কি হয়েছে বলো আমাকে? কেন তুমি তাকে মারার মতো সিদ্ধান্ত নিলে? সেদিনও আমাকে মেসেজ করে বলেছিল ছাদে যেতে। আমি গিয়েছিলাম, কিন্তু সে আমাকে খারাপ প্রস্তাব দেয়। সোহানের কান গরম হয়ে আসে। এমন অবস্থায় তার ইচ্ছে করছিল উমরকে সে নিজে মারল না কেন। অনামিকা বলল, আমি রাজি হইনি বলে জোর করেছে। আমার সব দোষ। আমি পুরো অপবিত্র হয়ে গেলাম, কলঙ্ক লেগে গেল। খুব কষ্ট দিয়েছিল ওমর আমাকে। এখনো ভয় হয় সে রাতের কথা মনে হলে। সোহান অনামিকাকে বুকের সাথে চেপে ধরে। তার ভীষণ রাগ হচ্ছে। একটা মেয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাও সেটা তার প্রিয় মানুষ। কী করে সহ্য করবে সে? সোহান অনামিকার মাথায় হাত বুলিয়ে দেয়। কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু না, আমি আছি তো। অনামিকা যেন ভরসা পায়। এত কথা শোনার পরেও যে সোহান তাকে আগলে নিল, তাতে ওর ভীষণ আত্মতৃপ্তি আসে। ভালোবাসা নামক শব্দটাকে গভীরভাবে উপলব্ধি করে।
অনামিকা সোহানের বুকে পরম শান্তিতে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি খুনি। আপনি কি জানেন এটা আমাকে কে সাহায্য করেছিল? সোহান বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কে? আমি তার মুখ দেখিনি, তবে কণ্ঠটা বড্ড চেনা। ওমরকে মারার জন্য সে আমাকে কঠোর হতে শিখিয়েছে। আমার পেছন পেছনেই ছিল সে। আমি যখন ওমরকে মারছিলাম তখন সে ছিল না। আমি নিজের ক্ষোভ মিটিয়েছিলাম, যদিও আমার আঘাতে তখনও ওমরের প্রাণ ছিল। আমি চেয়েছিলাম ও কাতরাতে কাতরাতে মরুক, তাই ফেলে চলে এসেছিলাম। সকালেই শুনতে পাই করুণ অবস্থায় মারা গেছে। বেশ বুঝতে পারলাম এটা তার কাজ। তার মানে তোমার দেখা হয়েছিল সেই কিলারের সাথে? হ্যাঁ, আমার হোস্টেলেও এসেছিল আমাকে জানাতে রোমানার কথা। কি হয়েছিল ওর? ওর বয়ফ্রেন্ড ওকে মেরেছিল, তাই ওই সিরিয়াল কিলার তার বয়ফ্রেন্ডকে মেরেছিল। তুমি কি সত্যি চেনো না ওই ছায়াময়ী মেয়েটাকে? না, আমি তো তার মুখটাই দেখিনি, চিনব কি করে? ঠিক আছে, আর কিছু বলতে হবে না, তুমি ঘুমানোর চেষ্টা করো। সোহান অনামিকার মাথায় হাত বুলিয়ে দেয়। অনামিকা পরম শান্তিতে চোখ বন্ধ করে। অনেকদিন পর যেন তৃপ্তি নিয়ে ঘুমাচ্ছে। সোহানও কখন ঘুমিয়ে পড়ে তার খেয়াল নেই। অনামিকা শিওরেই ঘুমিয়ে পড়ে। সারাদিনের কর্মব্যস্ততা, অনামিকাকে নিয়ে টানাটানি, সব মিলিয়ে ভীষণ ক্লান্ত চোখে ঘুম ধরে সোহানের। সকাল হতেই ফোনে কলের শব্দ হয়। অনামিকা তৎক্ষণাৎ জেগে ওঠে। নিজের শিওরে সোহানকে দেখে খুব লজ্জা পায়। রাতের কথাগুলো তার মনে পড়ে। আরক্ত হয়ে ওঠার সময় ফোনে আবারও শব্দ হয় মেসেজ আসার। অনামিকা চারিদিকে হাতড়েও নিজের ফোন পায় না। খেয়াল করলো পাশেই সোহানের ফোন রাখা। অনামিকা ফোনটা হাতে নিতেই মেসেজটা চোখে পড়ে। লেখা ছিল, কিরে ভাই, তুই কি সত্যি সত্যি প্রেম করছিস নাকি অনামিকার সাথে? রাতেও ফিরলি না, অনেক কল করলাম, একটার উত্তর নেই। কি করছিস বলতো? তোর কি সবকিছু জানা শেষ? অভিনয়টা অনামিকা বুঝে ফেলেনি তো? তার আগেই ওর থেকে সব কথা বের করে নে। সময় কম, আজকের মধ্যেই জানার চেষ্টা কর। তুই আবার অনেক ইমোশনাল। অভিনয় করতে গিয়ে না জানি সত্যি সত্যি প্রেমে পড়ে বসিস। সময় হলে কল করিস। বাই। মেসেজটা দেখেই অনামিকার চোখে কান্নারা ভিড় করে। নিজেকে বোকা বলে ধিক্কার দেয়। যাকে এতটা বিশ্বাস করেছে সে কিনা বিশ্বাসঘাতক। বুক ফেটে যাচ্ছে অনামিকার। মেনে নিতে পারছে না কিছুতেই। বিষয়টা তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। সোহানের প্রতি তার কোনো বিশ্বাস নেই। ঘৃণা হচ্ছে ভীষণ। মুখ চেপে ধরে কাঁদে অনামিকা। ঘুম কাতরে চোখ টেনে খোলার চেষ্টা করে সোহান। রাতে খুব কম ঘুমিয়েছে বলে মাথাটাও ধরে আছে। বিচলিত ভঙ্গিতে উঠতে গিয়েই দেখতে পাই ফ্লোরে বসে আছে অনামিকা। কাঁদছে সে। সোহানের হৃদয় কেঁপে ওঠে অনামিকার কান্নারত মুখশ্রী দেখে। দ্রুত এসে কাঁধ স্পর্শ করতেই অনামিকা অগ্নি চোখে তাকায়। আপনি আমাকে ছোবেন না। আচমকা এমন কথা শুনে সোহান আরও বিচলিত হয়ে পড়ে। কি হয়েছে তোমার? আমাকে বলো, এমন আচরণ করছো কেন? কাল রাতেই তো সব ঠিক ছিল। সত্যি তোমার মন বোঝা দেয়। রাত থেকে সকাল হতেই আমাকে আবার ভালো লাগছে না তোমার? অনামিকা হাতের মোবাইলটা এগিয়ে দেয় সোহানের দিকে। পরপরই কাটকাট গলায় বলল, বেরিয়ে যান এক্ষুনি, এই মুহূর্তে। আমার আপনার মুখ দর্শন করতে চাই না। কিন্তু বেরিয়ে যান বলছি। অনামিকা সোহানের কোনো কথা না শুনেই তাকে জোর করে বের করে দেয়। নাসিমা বের হয়ে আসে নিজের ঘর থেকে। অনামিকাকে শান্ত করার চেষ্টা করে। বাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। কি হয়েছে অনু, এভাবে কাঁদছিস কেন? সোহান কিছু বলেছে? ওকে এভাবে বের করে দিলি কেন? মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি সহ্য করতে পারছি না এই কষ্টটা। আমার সাথে কেন বারবার এমনটা হয় বলো না? আমি কি সত্যি সুখী হওয়ার যোগ্য নই? কেন আমার সাথেই বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে? কি যে হয়েছে তোর, কখন যে কি হয় বলা যায় না। কি হয়েছে বলবি তো? আমরা না হয় চেষ্টা করে দেখবো তোর সমস্যার সমাধান করার। অনামিকা কিছুই বলে না। একাগ্র চিত্তে কেঁদেই যাচ্ছে। ভীষণ কষ্টে ভেঙে পড়েছে। বিশ্বাসঘাতক মনে করছে সে সোহানকে। বাইরে বের হতেই সোহান মোবাইলটা অন করে। মাহিয়ানের মেসেজ দেখে তার বুঝতে আর বাকি রইল না কি হয়েছে। অনামিকার রাগের কারণ তাহলে এটা? সোহান ভাবুক হয়ে ভাবে সে তো অভিনয়ই করছিল, তাও কেন ওর খারাপ লাগছে? মেয়েটা অন্যায় করেছে, শাস্তি তাকে পেতেই হবে। আইনের লোক হয়ে সে আইনকে অমান্য করতে পারে না। দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আজ সকাল সকালই থানায় পৌঁছে যায়। মাহিয়ানকে কল করে থানায় আসতে বলে তাকে। সবটা খুলে বলতে হবে মাহিয়ানকে। এরপর না হয় একটা বন্দোবস্ত করা যাবে।
মাহিয়ান ঘর থেকে বের হতেই তার চোখ যায় অরুণিকার ঘরের দিকে। বুকের ভেতরটা কেমন খা খা করে উঠল। এখানে কতটা স্মৃতি জমে আছে, কত খুনসুটি হয়েছিল। যখন সে অরুণিকা ছিল তখনও তাকে ভালো লেগেছিল। যখন সে তাইপান রূপে ধরা দেয় তখনও তার প্রতি আকৃষ্ট হয়েছিল। অরুণিকার চোখে ছিল অদ্ভুত এক মায়া, যে মায়ায় বারবার আটকে গিয়েছে মাহিয়ান। কোনো এক অচেনা মায়া থেকেই মাহিয়ান অরুণিকার ঘরটাতে যায়, সব কিছু ছুঁয়ে দেখতে থাকে। অরুণিকার ছোঁয়া আছে প্রতিটা জিনিসে। কেমন এক ভালো লাগা কাজ করছে এই ঘরটাতে। দীর্ঘশ্বাস ফেলে প্রস্থান করতেই তার চোখ পড়ে ঘরের মেঝেতে। কোনো একটা চিরকুট পড়ে আছে। মাহিয়ান দ্রুত সেটার কাছে যায়, হাতে নিয়ে উল্টো পাল্টে দেখল। ভাঁজ খুলতেই একটা ঠিকানা ভেসে ওঠে। জায়গাটা তার চেনা ঠেকলো। চিরকুটটা পকেটে গুঁজে গাড়ি নিয়ে বের হয়ে যায়। 30 মিনিটের মাথায় সোহানের সাথে দেখা হয় মাহিয়ানের। সোহান এগিয়ে আসে। তারা থানা থেকে বের হয়ে কিছুটা আড়ালে যায়। সোহানের শুকনো মুখ দেখে মাহিয়ান জিজ্ঞেস করে, মুখটা এমন কেন? কি হয়েছে? রাতে কোথায় ছিলি? সোহান গম্ভীর মুখে বলল, অনামিকার সাথে কি? সকালেই বের করে দিয়েছে। সব তোর জন্য হয়েছে। আমি আবার কি করলাম? তুই অনামিকার বাড়িতে কি করছিলি? সোহান স্বল্প বাক্যে বলে, অনামিকার পাশাপাশি থাকার জন্য মিথ্যে রেজিস্ট্রির কথা বলে ওদের বাড়িতে ছিলাম। সকালে তোর মেসেজটা আমার আগে অনামিকা দেখে নেয়, তাই বের করে দিয়েছে। ও শিট, তার মানে কিছুই জানতে পারলি না? এবার তো বিষয়টা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব জেনে নিয়েছি। সত্যি? কি কি জানলি? অনামিকাই ওমরকে। থেমে যায় সোহান। কোনো একটা বাধা আসছে তার কথার মাঝে, বলতে পারল না সে। তার আগেই অনামিকার কান্নামাখা মুখটা ভেসে উঠল চোখের সামনে। সহজেই কল্পনার জগতে পাড়ি জমায়। মাহিয়ান ভাবুক সোহানকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে? কিছু বলছিস না যে? কি কি জানতে পারলি? না, অনামিকা কিছুই করেনি। যা করেছে সব ওই সিরিয়াল কিলার। তার সাথে অনামিকার কোনো সম্পর্ক নেই। ও, আমার মাথাটা খুব ব্যথা করছে, এক্ষুনি বাসায় যাব। তুই আমার সাথে যাবি? মাহিয়ান সোহানের অস্থিরতা ফের পেল। সম্মতি জানালো তার সাথে যাওয়ার। অ্যাপার্টমেন্টে পৌঁছেই সোহান বিছানায় এলোমেলো শুয়ে পড়ল। জুতোটাও খোলার মতো দেরি করলো না। মাথাটা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। মাহিয়ান তড়িঘড়ি করে রান্নাঘরে যায়, আদা চা করে আনে সোহানের জন্য। নে ধর, এটা খেলে কিছুটা ঠিক লাগবে। সোহানের মন অন্যদিকে। বিষণ্ণতা ভর করেছে সমস্ত দেহে। চারিদিকে সে অনামিকাকেই দেখতে পাচ্ছে তার থেকে বয়সে ঠিক 7 বছরের ছোট মেয়েটি তাকে ঘৃণা ভরা চোখে দেখছে। তার চোখ থেকে আগুন ঝরে পড়ছে মনে হলো। কেমন ভাবলে সে তার তাকিয়ে থাকা। সোহান আনমনে কাউকে বোঝানোর চেষ্টা করে, আমি মিথ্যে হলেও আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তুমি কি বিশ্বাস করতে পারো না কোনোভাবেই? মাহিয়ান ওকে ঝাঁকি মেরে উঠিয়ে দেয়। এসব কি বলছিস? কি হয়েছে তোর? অনামিকার কাছ থেকে আসার পর থেকে এই অদ্ভুত আচরণ করছিস কেন? হুঁশ ফিরে সোহানের। মাহিয়ানের হাত থেকে চাটা নিয়েই চুমুক দেয়। মাহিয়ানের চোখ এড়ানোর মুখ্যম কিছু বাহানা খুঁজছে। পেয়েও গেল একটা বাহানা। চায়ের কাপটা কাছেই রেখে দিয়ে বলল, মাথাটা এখন চাঙ্গা মনে হচ্ছে। একটা কথা বলার ছিল। কি কথা? তুই তো বলেছিলি অরুণিকার সাথে তোর যা যা ঘটেছিল সব রেকর্ড করা আছে। সেটা আমাকে দে, আমি সব ফাইল ঘেটে দেখছি তার কোনো রেকর্ড আছে কিনা। মাহিয়ান রেকর্ডটা সেন্ড করে সোহানকে। সাথেই বলল, জানি না ও এখন কোথায় আছে। অবশ্য আমার ভাবার কি আছে? এতদিন যেখানে ছিল হয়তো সেখানেই আছে, কিন্তু তার বায়োতে দেওয়া সে মৃত। এটা কি করে সম্ভব? বের করতে হবে সবটা। কোনো না কোনো বিষয় তো আছে এর মধ্যে। তুই এখন যা, আমি একটু একা থাকবো। এরপরই নোমান আঙ্কেলের সাথে দেখা করব। মাহিয়ান গাড়িতে গিয়ে বসে। সিট বেল্ট বাঁধার আগে আরও একবার চিরকুটের ঠিকানাটা দেখে নেয়। মাহিয়ান চলে যেতেই সোহান সাথে অনামিকাকে কল করে। সোহানের কল দেখে অনামিকা আরও কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণে কষ্টটা লাঘব হয়েছিল কিছুটা, এখন যেন আরও বেড়ে গেল। পরপর 6 বার কল করলো সোহান। শেষবার অনামিকা কল ধরেই বলল, বিশ্বাসঘাতকতা করে যারা, তারা বড্ড খারাপ হয়। তাদের আমি ঘৃণা করি। বলে কলটা কেটে দেয়। সোহানের কথা বলার সুযোগ থাকে না, তবুও হাল ছাড়ল না। পুনরায় কল করে। কলটা ধরার সাথেই সোহান বলল, কসম লাগে কলটা কাটবে না। অনামিকা আর কিছু বলতে পারে না।
মিনমিনে সুরে কান্না করে। পাছে যদি সোহান ওর কান্নার শব্দ শুনতে পায় তাহলে ভাববে ও ভেঙে পড়েছে। ও চায় না কেউ ওকে দুর্বল ভাবুক। সোহান বলতে শুরু করে, তুমি যেটা দেখেছো সেটা সম্পূর্ণ ভুল। তোমার কি আমার প্রতি এতটুকু বিশ্বাস নেই? মেসেজটা দেখেই তুমি মনে করে নিলে আমি তোমাকে ভালোবাসি না? অনামিকা চোখের পানি মুছে ভেজা কণ্ঠে বলল, সে যাই হোক, অভিনয়টা ভীষণ ভালোই জানেন। একজন অভিনেতা হওয়ার মতো যোগ্যতা আছে আপনার। একটা মানুষ কি করে এতটা মিথ্যে বলতে পারে? মিথ্যে নয়। কোনটা মিথ্যে নয়? ওই মেসেজটা নাকি আপনি আমার সাথে অভিনয় করেছিলেন সেটা? সোহান আর কিছুই বলতে পারছে না। কি করে বলবে? বলার কি আদৌ কোনো কিছু অবশিষ্ট আছে? কি হলো, উত্তর দিন। আপনি আমার থেকে সত্যিটা জানতেই ভালোবাসার অভিনয় করতে আসেননি। তুমি আমার কথা শুনো। বলুন, আমি যা বলছি তার উত্তর দিন। বলুন, আপনি কি আমার সাথে অভিনয় করতে আসেননি? সোহান নির্লিপ্ত কণ্ঠে বলল, হুম। ওই মেসেজটা তাহলে মিথ্যে ছিল না। আর কি সত্যি শোনাতে চান বলুন? আর কোনো সত্য কি অবশিষ্ট আছে? আসলে আমি বোকা, বারবার সবাইকে বিশ্বাস করি। আমার জানা ছিল না বিশ্বাস করলেই ভীষণভাবে ঠকে যেতে হয়। ব্যাস, অনেক হয়েছে। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। দয়া করে আর কিছু এক্সপ্লেইন করতে আসবেন না। আমি আপনাকে ঘৃণা করি, মনে রাখবেন, ঘৃণা করি আমি আপনাকে। কিছুক্ষণ থেমে আবারও বলল,